হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 4 জেলায় আরও 4 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। প্রচণ্ড আকারে জ্বরের পরে ওরে হাম শুরু। হাম হলে বলে নিউমোনিয়া হয়ে যায়, সেটা তো আমরা জানি না। গালে ঘা উঠছিল, জ্বর আসছিল, বাচ্চা খেতে চাচ্ছিল না। দেখি লাল হয়ে গেছে, আর কয়জনকে দেখাইছে আর বলতেছে এটা তো হাম। 3 মাসের বাচ্চা কোথাও রাখে না, তাহলে আমরা কোথায় যাবো বলেন? বাচ্চার কোনো আমি পরিবর্তন দেখতেছি। মিজেলসের যে কমপ্লিকেশন যেগুলো, যেমন নিউমোনিয়া নিয়েই অধিকাংশ রোগী ভর্তি হচ্ছে। মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধির পরামর্শ। ছোট বাচ্চাদের আমরা যাতে আর বাইরে না নেই, লোকের মধ্যে না নেই, শিশু শিক্ষা ক্লাস যেগুলো আছে, ডে কেয়ার সেন্টার, এগুলো প্রয়োজনে ওখানে না যেতে দেয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পাম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। ছুটির দিনেও ভোগান্তি। বিভিন্ন জায়গায় অভিযানে জব্দ অবৈধ মজুত। রাশিয়া থেকে তেল আনতে যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ঢাকা। মরার উপর খাড়ার ঘা। নজিরবিহীন দাম বৃদ্ধির পরও বাড়তি দরে কিনতে হচ্ছে এলপিজি। 1728 টাকার গ্যাস মিলছে না 2000-এর নিচে। বিক্রেতা ডিলার পাল্টাপাল্টি দোষারোপ। জুলাই সনদের পক্ষে বিএনপি। সনদেই লেখা আছে, যারা সরকারে আসবে তাদের মতো করেই হবে বাস্তবায়ন, জানালেন সরকার দলীয় চিফ হুইপ। ভেতরে গ্রাহক, বাইরে তালা। বেইলি রোড ট্র্যাজেডিতে বিল আদায়ে কাউকে বের হতে দেয়নি কাচ্চি ভাই, দাবি রাষ্ট্রপক্ষের। বেশিরভাগেরই ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু। ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আঘাত। মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপনায় আক্রমণের হুঁশিয়ারি তেহরানের। চুক্তি না করলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের। সারা দেশে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে প্রাণহানির তালিকাও। 24 ঘন্টায় 4 জেলায় হামের উপসর্গ নিয়ে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হামে আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখের সংক্রমণও দেখা দিচ্ছে। এতে বাড়ছে মৃত্যু ঝুঁকি। সারা দেশে দ্রুত ছড়াচ্ছে হাম, বাড়ছে উদ্বেগ। হাম আক্রান্ত 7 মাসের শিশু আয়ানকে নিয়ে গাজীপুরের মাওনা থেকে ময়মনসিংহ মেডিকেলে ছুটে আসেন মা সাজেদা আক্তার। জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ ছেলেকে ভর্তি করেন হাম আইসোলেশন ওয়ার্ডে। নিউমোনিয়া এক সাইড নষ্ট করে লাইছে, হামের জ্বর ছাড়তেছে না একদম। ময়মনসিংহে গত 24 ঘন্টায় হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়। এই নিয়ে গত 2 সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে 6 জন। আইসোলেশন ওয়ার্ডে নতুন ভর্তি আরও 9 শিশু। বর্তমানে চিকিৎসাধীন 67 জন। প্রথমে ঠান্ডা ছিল, তারপর নাকি লাঞ্চে ইনফেকশন হয়েছে, অনেকটা সুস্থ। আর চিকিৎসা হয় না, ওর কেন কোনোভাবেই হয় না। এখন স্যারে একটা মাংসের ভিতরে ইঞ্জেকশন দিচ্ছে, একটু সুস্থ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও এক শিশু মারা গেছে। নতুন রোগী ভর্তি 12 জন। টাঙ্গাইল 250 শয্যা জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 8 মাসের শিশু। এছাড়া 8 দিন আগে হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেলে ভর্তি করা শিশু আফরানের মৃত্যু হয়েছে। হামের পাশাপাশি শিশুটির নিউমোনিয়ারও উপসর্গ ছিল। লাল লাল এই বিছি বিছি উঠলে আবার শিশুতে নিয়ে আসছিলাম, তখন শিশু ডাক্তার দেখে বলছে যে আপনার বাচ্চার হাম হয়েছে। আমার বাচ্চার 4 দিন হয়েছে, তা আল্লাহ দিলে এখন ওর মুখের তা প্যাকেট তা সব শুকাই গেছে। চিকিৎসকরা বলছেন, হাম উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের সবারই বয়স 1 বছরের কম। শিশুদের জ্বর, সর্দি, কাশি, পরে নিউমোনিয়া, ডায়রিয়া ও চোখে সংক্রমণও দেখা দিচ্ছে। মিজেলসের যে কমপ্লিকেশন যেগুলো, যেমন নিউমোনিয়া নিয়েই অধিকাংশ রোগী ভর্তি হচ্ছে। তার দ্রুত শ্বাস ফেলা, খাঁচা ভেঙে যাওয়া, খেতে না পারা ভর্তি হচ্ছে। সাথে সাথে কিছু বাচ্চা পাচ্ছি আমরা যারা ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে। হাম রোগের বিভিন্ন উপসর্গ নিয়ে শুক্রবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় 16 শিশু। এছাড়া উপজেলা হাসপাতালে ভর্তি আছে আরও 4 জন। দুশ্চিন্তা আর আতঙ্কে দিন কাটছে অভিভাবকদের। প্রথমে বাচ্চার গালে ঘা উঠছিল, জ্বর আসছিল, বাচ্চা খেতে চাচ্ছিল না। এছাড়া দেশের বিভিন্ন হাসপাতালে জ্বর, র্যাশ, কাশি ও চোখ দিয়ে পানি পড়ার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন কোমলমতি শিশুরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এদিকে হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া।
সংক্রমিত হচ্ছে 6 মাসের কম বয়সী শিশুরাও। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, শুধু টিকা কার্যক্রমে সীমাবদ্ধ থাকলে কঠিন হবে সংকট মোকাবেলা। মহামারী আকারে ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর স্বাস্থ্যবিধির পরামর্শ এই বিশেষজ্ঞের। দেশের সব জেলায় হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ উৎকণ্ঠা। এর মধ্যে বিশেষ টিকাদান কর্মসূচি ঘোষণায় কিছুটা স্বস্তি এলেও দুশ্চিন্তা আক্রান্তদের নিয়ে। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি অধিকাংশ শিশুই হামের সঙ্গে সঙ্গে আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এতে কষ্ট বাড়ছে শিশুদের। সেই সঙ্গে সঠিক তথ্য না জানায় হাসপাতাল ঘুরে অবস্থা আরও খারাপ হচ্ছে বলে জানান অভিভাবকরা। ঢাকা শিশুতে ওখানে বলে এখানে ভর্তি নেবে না, তারপরে আসলাম সরার দিতে, এখানেও রাখলো না। পরে এখানে আসছি মতো আলহামদুলিল্লাহ তারা গ্রহণ করছে, রাখছে। হাম হইলে বলে নিউমোনিয়া হয়ে যায়, সেটা তো আমরা জানি না। মানে এক্সরে করার পর দেখলাম যার নিউমোনিয়া হয়েছে, ইনফেকশন ভিতরে রয়ে গেছে। হামে নতুন করে আক্রান্ত হচ্ছে নবজাতক থেকে শুরু করে 6 মাসের কম বয়সী শিশুরাও। এতে আরও আতঙ্ক বাড়ছে অভিভাবকদের। 5 মাস 15 দিন বয়সের বাচ্চাদের যদি হাম রোগ দেখা দেয়, হামের টিকা তো 5 মাসের আগে কোনো বাচ্চার হামের টিকা নেওয়া যায় না, 6 মাস 7 মাসের পরে। তাহলে আমরা যে ভুগতেছি, এই বাচ্চাটা যদি কিছু হয়ে যায় তো এটা ট্রিটমেন্ট আমরা কোথা থেকে নিতাম? হামটা একটু কমছে, কিন্তু সাথে নিউমোনিয়াও হয়েছে। নিউমোনিয়া হওয়ার কারণে দুশ্চিন্তাটা একটু বেশি, একই সাথে দুইটা রোগ। হামের দ্রুত ছড়িয়ে যাওয়াকে মহামারী উল্লেখ করে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু টিকা কার্যক্রমে সীমাবদ্ধ থাকলে সংকট মোকাবেলা সহজ হবে না। প্রাদুর্ভাব কমাতে বেশ কিছু পরামর্শ এই বিশেষজ্ঞের। একই ওয়ার্ডে হাম এবং অন্যান্য রোগে আক্রান্তদের রাখা যাবে না, তাদের আলাদা ওয়ার্ডে নিতে হবে। এছাড়াও আমাদের দেখতে হবে যে ছোট বাচ্চাদের আমরা যাতে আর বাইরে না নেই, লোকের মধ্যে না নেই, কিংবা প্রয়োজনে যেমন শিশু শিক্ষা ক্লাস যেগুলো আছে বা এই ধরনের যে খুব ছোট বাচ্চা যেখানে যায়, কিংবা ডে কেয়ার সেন্টার, এগুলো প্রয়োজনে ওখানে না যেতে দেয়া, কেননা এগুলোর মাধ্যমে এটা ছড়াবে বেশি। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে হামে আক্রান্ত 9 রোগী। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 1 শিশু। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছে 76 জন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আছেন সহকর্মী মনির হোসাইন, রংপুরে আব্দুর রশিদ জীবন এবং কুষ্টিয়ায় SM রাশেদ। সরাসরি শুরুতেই যাচ্ছি মনিরের কাছে। মনির, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আছি রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। এই সংক্রামক ব্যাধি হাসপাতালের সবশেষ তথ্য দিয়ে যদি জানাতে চাই, গত একদিনে এই হাসপাতালে হামে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছে 9 জন এবং এই নিয়ে মোট এই হাসপাতালে বর্তমানে ভর্তি আছে 76 জন হামের রোগী এবং এর মধ্যে গতকাল 1 জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে এবং 1 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। যদি দেশের চিত্রই বলতে চাই, গতকাল সবশেষ স্বাস্থ্য অধিদপ্তরের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী সারা দেশে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 685 জন এবং মৃত্যুবরণ করেছে 4 জন এবং নির্দিষ্ট করে যেটি আসলে নিশ্চিত করা গেছে হামের রোগী, সেই সংখ্যা 26, তবে কোনো মৃত্যু হয়নি। যদি একটু বলতে চাই, হাসপাতালে এখন যেই রোগীরা আছে হামের, বিশেষ করে শিশুরা, তাদের মধ্যে 6 মাসের কম বয়সী শিশুই রয়েছে বেশি এবং যে রোগীরা আছে তাদের মধ্যে প্রায় 60% বেশি রোগী 9 মাসের কম। অর্থাৎ সরকার থেকে যেই বিশেষ টিকা ক্যাম্পেইনের ঘোষণা দেয়া হয়েছে, 9 মাসের পরিবর্তে 6 মাস থেকে 10 বছরের শিশুদের দেয়া হবে, কিন্তু যেহেতু এখন হাসপাতালের চিত্র ভিন্ন, হাসপাতালে 6 মাসের কম বয়সী শিশুরাও আক্রান্ত হচ্ছে, সেই জন্যই আসলে অভিভাবকদের মধ্যে একটি দুশ্চিন্তা বাড়ছে এবং অভিভাবকরা বলছেন যে 6 মাসের কম বয়সী শিশুদের আসলে প্রতিকার ব্যবস্থা কি হবে সেটি নিয়ে যদি একটি সুনির্দিষ্ট ধারণা দেওয়া হয় তাহলে তারা উপকৃত হবেন। তো এই ছিল রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে সবশেষ। সারা দেশেরই হামের একই অবস্থা। আমরা জানতে চলে যাব রংপুরে, সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন।
সারা দেশের মতো রংপুরে বেড়েছে হামের প্রাদুর্ভাব এবং আমরা দেখছি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 18 জন এই রোগে আক্রান্ত রোগী কিন্তু ভর্তি হয়েছেন, যাদের সবাই কিন্তু আসলে শিশু। এবং এখন পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই 18 জনের মধ্যে 7 জন আসলে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত রংপুর মেডিকেল কলেজের হাসপাতালের যে আইসোলেশন সেন্টার রয়েছে হাম রোগীদের জন্য, সেখানে ভর্তি রয়েছেন 11 জন রোগী। এবং হাসপাতালের যারা রয়েছেন চিকিৎসক, তারা যেটি বলছেন যে এই হামে আক্রান্ত রোগীর বেশিরভাগ আসলে লক্ষণ হচ্ছে অন্যান্য যে রোগ রয়েছে তার মধ্যে রয়েছে জ্বর, সর্দি, কাশ, নিউমোনিয়া সহ ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন এই রোগীরা। এবং যেহেতু আসলে এটি আসলে সোয়াসের রোগ, সে কারণে আসলে এই হাসপাতালের যে শিশু ওয়ার্ডটি রয়েছে সেখান থেকে এই ওয়ার্ডটিকে আলাদা করা হয়েছে, আলাদা একটা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। সেখানে 11 জন শিশু ভর্তি রয়েছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে এই শিশুদের যে কোনো ধরনের চিকিৎসার জন্য আসলে হাসপাতালের এনআইসিইউ, আইসিইউ সহ সব ধরনের যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা আসলে প্রস্তুত রয়েছে। এবং বলে রাখি রংপুর মেডিকেলের এই যে শিশু যারা রয়েছে তাদের জন্য ডাক্তার থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা কিন্তু একেবারে আলাদা করা হয়েছে। এবং জেলা সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়েছে তারা ইতিমধ্যে মিটিং করেছেন। হামে আক্রান্ত যে উপজেলাগুলো রয়েছে, যে উপজেলাগুলোতে প্রাদুর্ভাব বেশি এই রোগে আক্রান্ত, তারা আসলে তাদের জন্য আসলে টিকার ব্যবস্থার জন্য তারা আসলে চেষ্টা করছেন। এবং তারা বলছেন সরকারি নির্দেশনা আসলেই আগামী রোববার থেকে আসলে টিকার যে টিকাদান কর্মসূচি সেটি আসলে তারা পরিচালনা করবেন। এবং যারা রয়েছেন আসলে সিভিল সার্জন বলছেন যে এখন পর্যন্ত যে টিকা রয়েছে সেটি আসলে অপ্রতুল, সে কারণে সরকারি নির্দেশনার পর যদি টিকা আসে তাহলে এই যে ব্যাপকভাবে হামের যে টিকা সেটি আসলে টিকাদান কর্মসূচির মাধ্যমে দেওয়া হবে। তো সব মিলে যদি বলি এখন পর্যন্ত 11 জন শিশু আসলে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং 7 জন শিশু আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো সব মিলে এই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সব শেষ। এখন আমরা জানি সহকর্মী রাশেদ। কুষ্টিয়ায় কিন্তু সারা বাংলাদেশের মতো কিন্তু কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে প্রায় সর্বমিলে 102 জন শিশু, যার অধিকাংশ কিন্তু শিশু। তবে আমি কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের যিনি মেডিকেল কলেজ অফিসার আছেন তার সাথে আমি কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে সকাল থেকে এ পর্যন্ত মোট 6 জন শিশু ভর্তি হয়েছে। এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন এখন পর্যন্ত মোট 4টি শিশু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। শুধুমাত্র কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রায় 50 জন শিশু এখন ভর্তি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া কুষ্টিয়া অন্যান্য উপজেলায় কিন্তু 20 জন রোগী ভর্তি রয়েছে। এবং এছাড়া কুষ্টিয়া জেলা হাসপাতালে 32 জন রোগী মিলে মোট শুধুমাত্র কুষ্টিয়াতে 102 জন। এর মধ্যে কিন্তু আজ সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে একটি শিশু মৃত্যুবরণ করেছে বলে আমাদেরকে জানিয়েছে যে কুষ্টিয়া যিনি পরিচালক আছেন স্বাস্থ্য বিভাগের এবং কুষ্টিয়া সিভিল সার্জনের সাথে কথা বলেছে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়া জেলা হাসপাতালের যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে কুষ্টিয়া জেলা হাসপাতালে 20টি সিটের বিপরীতে কিন্তু মোট 32 জন শিশু ভর্তি রয়েছে, যার কারণে কিন্তু তাদের অতিরিক্ত রোগের চাপ বহন করতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কুষ্টিয়া সিভিল সার্জন আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে পরিমাণে রোগী আছে তাদের কিন্তু চিকিৎসা দেওয়ার মতো যথেষ্ট পরিমাণে ওষুধ এবং লজিস্টিক যে সাপোর্ট আছে সেই সাপোর্ট কিন্তু রয়েছে কুষ্টিয়ায় বলে আমাদেরকে জানিয়েছেন। তবে কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। কুষ্টিয়া জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু কুষ্টিয়ার বিভিন্ন জায়গায় মাইকিং করে কিন্তু সচেতনতার কথার জন্য তারা কিন্তু নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যিনি পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে পরিমাণে রোগী রাখা দরকার তারা কিন্তু ঠিকই এখানে সেভাবে চিকিৎসা করাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তো কুষ্টিয়ার হাম উপসর্গ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ঢাকা, রংপুর এবং কুষ্টিয়া থেকে হাম সংক্রমণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারে অন্য প্রসঙ্গ, ছুটির দিনেও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, 12 থেকে 13 ঘন্টা অপেক্ষার পর মিলছে জ্বালানি তেল। বাইক ও গাড়ি চালকদের অভিযোগ, অধিকাংশ পাম্প বন্ধ থাকায় অসহনীয় পর্যায়ে ঠেকেছে দুর্ভোগ। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় জটিলতা বাড়ছে। বাইক রাইড শেয়ারিং করেই চলেন মোহাম্মদ সুমন। বৃহস্পতিবার রাত 10টায় তেল নিতে এসে শুক্রবার বেলা গড়িয়েও পাননি তেলের দেখা। দীর্ঘ সময় লাইনে থাকায় হয়ে পড়েছেন অসুস্থ। সারা রাত এখানে যে আসছি, আসার পরে পর্যন্ত না খাওয়া, যদি চলে যায় তাহলে সিরিয়াল চলে যাবে, আবার পিছে পড়ে যাব। একই অবস্থা রাজধানীর তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে তেল নিতে আসা অধিকাংশ গ্রাহকের। আহার বিশ্রাম ভুলে লাইনে দাঁড়ানো, ক্লান্ত পরিশ্রান্ত। ওনারা যদি 2টা নজলে তেলটা দিত, এই যে মানুষ কষ্টগুলো করতেছে এটা কিন্তু করতে হইতো না। আমি প্রায় 12 ঘন্টা ধরে এখানে ওয়েট করছি। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি চাহিদা অনুযায়ী ডিপো থেকে মিলছে না জ্বালানি তেল। পরিস্থিতি পরিবর্তন না হলে আবারও রেশনিং পদ্ধতিতে ফিরতে হতে পারে, আছে এমন আলোচনাও। যে পরিমাণ তেল আগে পেতাম আপনারা জানেন যে সেই পরিমাণ তেল পাচ্ছি না।
আমরা গত কয়েকদিন ধরে 40,500 লিটার অকটেন আমরা পেতাম। এটাও আমাদের জন্য পর্যাপ্ত না। সরকার বলছে পর্যাপ্ত জ্বালানি তেল আছে, সরবরাহ স্বাভাবিক রাখতে চলছে কঠোর নজরদারিও, কিন্তু কোনো পরিবর্তন নেই ফিলিং স্টেশনগুলোর ভোগান্তির চিত্রে। ক্রমাগত অস্বাভাবিক হয়ে উঠছে পরিস্থিতি। সবার প্রশ্ন এখন একটাই, এই ভোগান্তির শেষ কোথায়? ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন ওয়ালিউল সাকিব এবং ময়মনসিংহে আছেন ওবায়দুল হক। সরাসরি শুরুতেই যাচ্ছি সাকিবের কাছে। সাকিব, বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে পরিবাগের যে মেঘনা ফিলিং স্টেশন রয়েছে এখানেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভোগান্তির চিত্র রয়েছে। তবে সকাল থেকে আমরা যে তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনের যে চিত্র দেখছিলাম, এতটা ভয়াবহ ভোগান্তি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। বিশেষ করে সেখানে আমরা দেখছিলাম 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত কিন্তু গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছিল। তবে এখানে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি, এখানে বলা যায় যে 3 থেকে 4 ঘন্টা কিন্তু লাইনে অপেক্ষার পর কিন্তু তেল পাচ্ছেন এখানকার যারা বাইকার কিংবা গাড়ির চালক রয়েছেন তারা। তো সেক্ষেত্রে বলা যায় যে সচরাচর আমরা এই সংকটকালীন সময়ে বেশ কিছুদিন কিন্তু এখানে আমরা দেখেছি যে 30 থেকে 40 মিনিট কিংবা 1 ঘন্টার মধ্যে কিন্তু বাইকাররা কিংবা গাড়ির চালকরা কিন্তু তেল নিতে পারছিলেন। তবে এই মুহূর্তে যে সংকটটা যে আরো বেশি বেড়েছে এবং ভোগান্তিটাও যে কিছুটা বেড়েছে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। তো এখানে যারা লাইনে আছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে এখানে দীর্ঘ সময় কিন্তু তাদের লাইনে দাঁড়িয়ে তারপর তেল নিতে হচ্ছে। আর আমি ট্রাস্ট ফিলিং স্টেশনের কথা বলছিলাম, সেখানে কিন্তু তেল ফুল ট্যাঙ্কি দেওয়া হচ্ছিল, কিন্তু এখানে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাইকাররা বলছেন যে তাদেরকে সর্বোচ্চ 600 টাকার তেল দেওয়া হচ্ছে এবং গাড়ির ক্ষেত্রে আমরা দেখছি 10 লিটার এবং যে মাইক্রোবাসের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 25 লিটার তেল এখানে দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রাজধানী ঢাকার যে বিভিন্ন পাম্পে যে জ্বালানি তেল নিয়ে যে সর্বশেষ পরিস্থিতি সেটি। এই মুহূর্তে আমরা চলে যাব ময়মনসিংহে, সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক। দেশের অন্যান্য জায়গার মতো ময়মনসিংহের তেলের পাম্পগুলোতে কিন্তু আগের মতোই যানবাহনগুলোর দীর্ঘ সারি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমি এখন আছি ময়মনসিংহ নগরীর পুলিশ লাইন্স এলাকায় সাইফুল ফিলিং স্টেশনে। এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিশেষ করে বাইক চালকদের একেবারে দীর্ঘ সারি, 1 কিলোমিটারের বেশি সড়কের পাশে তারা অবস্থান নিয়েছে এবং এখানে কিন্তু গতকালকে যিনি সাইফুল ফিলিং স্টেশনের যিনি কর্ণধার সাইফুল আলম, তিনি যেটি জানিয়েছেন যে গতকাল রাতে এখানে 9,000 লিটার অকটেন এবং 9,000 লিটার পেট্রোল কিন্তু এখানে তাদেরকে সরবরাহ করা হয়েছে। এবং এখানে যেহেতু যানবাহন চালকের, বিশেষ করে মোটরসাইকেল চালকদের দীর্ঘ একটি চাপ রয়েছে, এখানে যারা প্রাইভেট কার নিয়ে এখানে আসছেন তাদেরকে 1500 টাকার অকটেন এবং মোটরসাইকেল আরোহীদের কিন্তু 300 টাকার অকটেন এবং 500 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। অর্থাৎ তারা দীর্ঘ প্রায় অনেকে এসেছেন রাতে, তারা সকাল পেরিয়ে 7 ঘন্টা 8 ঘন্টা অপেক্ষা করে তারা তেল পেয়েছেন। পাশাপাশি অনেকে আছেন যারা ফজরের নামাজ পড়ে এখানে এসেছেন, 7 ঘন্টা 8 ঘন্টা অপেক্ষা করে তারা কাঙ্ক্ষিত তেল না পেয়ে তারা আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এই ছিল ময়মনসিংহ থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। পরিবাগ এবং ময়মনসিংহ থেকে ফিলিং স্টেশনের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝাই 4,500 লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। নোয়াখালীতে বিশেষ অভিযানে পানির ট্যাঙ্ক থেকে জব্দ করা হয় 750 লিটার তেল। বাড়ির মালিককে 10,000 টাকা জরিমানা এবং 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অন্যদিকে পঞ্চগড়ে স্থানীয়দের সহায়তায় জব্দ হয়েছে 50 লিটার পেট্রোল। বিশ্বজুড়ে জ্বালানি তেল সংকটের মধ্যেও দেশে চলছে অবৈধভাবে মজুতের কারবার। যদিও তৎপর প্রশাসন, তবুও থেমে নেই অসাধু ব্যবসায়ীরা। বৃহস্পতিবার মধ্যরাতে মেহেরপুরের গাংনীতে সাহেবনগর বাজারের একটি দোকানে লরি থেকে তেল নামানোর খবর পায় পুলিশ। এ সময় ওই দোকানের ব্যারেল থেকে 600 লিটার তেল জব্দ করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় তেল বোঝাই লরিটি জব্দ করা হয়। ওই লরিতে প্রায় 4,500 লিটার ডিজেল ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে গভীর রাতে নোয়াখালীর সুবর্ণচরে বিশেষ অভিযানে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। চরজব্বর ইউনিয়নে বসির সেরাঙের বাড়ির ছাদে পানির ট্যাঙ্কে মজুত করা 750 লিটার তেল জব্দ করা হয়। পরে স্থানীয় লাইসেন্সপ্রাপ্ত ব্যবসায়ীদের কাছে ডিপোর মূল্যে নিলামে বিক্রি করা হয় ওই সব ডিজেল। অবৈধভাবে মজুত করায় বাড়ির মালিককে 10,000 টাকা জরিমানা এবং 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে শুক্রবার দুপুরে পুরাতন পঞ্চগড় এলাকায় খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নেয়া প্রায় 50 লিটার পেট্রোল জব্দ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। বোতলসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়। ট্রাঙ্ক বানায়নি, মানে যেদিকে করে তেল ঢোকায়, মানে আমার বাক্সতে ঢোকায় নিয়ে আমার মোটরসাইকেল করে যাচ্ছে। জব্দকৃত তেল নিকটস্থ পাম্পে এনে সাধারণ যারা নাগরিক আছে তাদের যাদের কাগজপত্র আছে, ফুয়েল কার্ড আছে, তাদের মধ্যে বিতরণ করছি। এ ঘটনায় পলাতক রয়েছে মোটরসাইকেল আরোহী। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি কারচুপি করা পাম্পের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ইউএনও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। 27,300 মেট্রিক টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে জাহাজ। এখন খালাসের অপেক্ষা। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, বিস্তারিত জানাবেন। আমরা এই মুহূর্তে আছি ডলফিন অয়েল জেটি 6 নম্বরে, যেখানে সিঙ্গাপুর থেকে প্রায় 27,300 মেট্রিক টন ডিজেল নিয়ে আসা জাহাজটি নোঙর করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে বিবিসির কর্মকর্তারা আসবেন এবং তারপরে আসলে এই যে ডিজেল সেটা খালাসের প্রক্রিয়া শুরু হবে। এবং আপনারা দেখছেন যে সিঙ্গাপুর থেকে আসা ইউয়াং জিংহি এই জাহাজে যে ডিজেল রয়েছে সেটি আসলে গতকাল রাতে চট্টগ্রাম বন্দরে যে বহির্নোঙর সেখানে এসে পৌঁছায় এবং আজকে দুপুর 12টায় এটি ডলফিন জেটি 6-এ এসে নোঙর করে এবং তারপর কিছুক্ষণের মধ্যে যে খালাসের প্রক্রিয়া সেটা শুরু হবে। এবং এর বাইরে আজকে রাতে আরও 34,000 মেট্রিক টন ডিজেল নিয়ে আরেকটি জাহাজ মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া চট্টগ্রাম বন্দরের সচিব রেফায়েত হামিম আমাদেরকে জানিয়েছেন যে 2টি এলপিজি এলএনজি অর্থাৎ একটি এলপিজি একটি এলএনজি বাহী জাহাজ চট্টগ্রাম বন্দর সীমানায় এসে পৌঁছেছে আজকে এবং এর বাইরে আরও 4টি জাহাজ কিন্তু বন্দরের পথে রয়েছে। আর সকাল থেকে আমরা দেখেছি যে যেই পেট্রোল পাম্পগুলোতে যে দীর্ঘ সারি গ্রাহকদের, সেখানেও কিন্তু তারা এখনো পর্যন্ত অনেকেই ছুটির দিন হওয়ার সত্ত্বেও তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে যেই ডিজেল, পেট্রোল, অকটেন এগুলো সংগ্রহ করছেন এবং সেই ভোগান্তির কথা আমাদেরকে তারা গ্রাহকরা জানাচ্ছেন। এবং অধিকাংশ পেট্রোল পাম্পের যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে তাদের যে চাহিদা মতো বা প্রয়োজন সেখানে তারা কিন্তু ডিপোগুলো থেকে জ্বালানি তেল তারা পাচ্ছেন না, এই অভিযোগ তারা করেছেন। এবং এই অভিযোগের মধ্যেই কিন্তু এই যে দুপুর 12টা নাগাদ এই ডিজেলবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের যে ডলফিন অয়েল জেটি সেখানে নোঙর করেছে। এবং এছাড়া বিশেষ করে জ্বালানি তেল মজুদের যেই বিভিন্ন প্রবণতা দেখা যাচ্ছিল সে জায়গায় প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। গতকাল সর্বশেষ চট্টগ্রাম বন্দর এবং কোস্টগার্ড যারা আছেন তারা কিন্তু প্রায় 37,000 মেট্রিক টন ডিজেল চট্টগ্রাম কর্ণফুলীতে অয়েল ট্যাঙ্কার থেকে জব্দ করেছেন এবং এর মধ্যে প্রায় শতাধিক অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরে যে তেলবাহী জাহাজ এসেছে তার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে। জ্বালানি খাতে অস্থিরতার চাপ এবার ঢুকে পড়েছে ভোক্তার ঘরে। এলপি গ্যাসের দাম কেজিতে 32 টাকার বেশি বাড়ানোর পরও কিনতে হচ্ছে বাড়তি দামে। 1728 টাকার গ্যাস মিলছে না 2000 টাকার নিচে। খুচরা বিক্রেতারা দায় দিলেও ডিলারদের দাবি সরকার নির্ধারিত দামেই বিক্রি করছেন তারা। অজুহাতে ভরা এই বাজার ব্যবস্থাপনায় মাসুল গোনা থেকে মুক্তি চান ভোক্তারা। মধ্যপ্রাচ্য সংঘাতে অস্থির জ্বালানি তেলের বিশ্ববাজার। এরই জেরে ভোক্তা পর্যায়ে 12 কেজির 1 সিলিন্ডার এলপিজির দাম 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। প্রতি 12 কেজিতে এখানে বেড়েছে 387 টাকা। এখানে কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণের পর শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। কারওয়ান বাজারে 2000 টাকা, আফতাবনগরে আরও 200 টাকা বেশিতে, আর মোহাম্মদপুর বসিলায় 12 কেজির 1 সিলিন্ডার এলপি গ্যাস বিক্রি হচ্ছে 1850 থেকে 1900 টাকায়।
একে তো দাম বেশি, অন্যদিকে সরকারি দরের বাস্তব প্রতিফলন নেই বাজারে, ক্ষুব্ধ ক্রেতারা। 1400 1450 টাকা কিনতাম, এই অবস্থায় কিনছি, বা 1500 টাকায় কিনছি, হঠাৎ করে 2000 কিনতে হইতেছে এখন। বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, এটা তো সবাই আমরা ভুগতেছি। টাকা বেশি দিলে গ্যাস পাওয়া যায়, যেখানে যাচ্ছি 2000 টাকা চাচ্ছে। পাল্লা দিয়ে যদি গ্যাসেরও দাম বাড়তে থাকে তাহলে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের তো প্রত্যেক মাসে এরকম করে ইনকাম পাল্লা দিয়ে বাড়ছে না। বিক্রেতাদের অভিযোগ, ডিলারের কাছ থেকে চড়া মূল্যে কিনে কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না। 1900 টাকা করে কিনছি, বিক্রি করতেছি আপনি 2000 টাকা। গাড়ি ভাড়া আছে, গাড়ি দিয়ে নিয়ে আসতে হয়, 1950 2000 এরকম বিক্রি হয়। আমরা কিনতেছি 1800 টাকা করে, ওরা আবার এই যে বাড়তি টাকাটা নিচ্ছে, ওরা ওদের খরচ, ওদের স্টাফ খরচ, এইটা আবার এই কষ্ট ওরা দেখাইছে যেটা বাড়তি নিতেছে ওনারা। আমরা 1800 করে কিনছি, আমরা 1850 টাকা হোটেল 4 দোকান ওদের কাছে বিক্রি করতেছি, আর বাসা বাড়িতে যেগুলো 5 তলায় 6 তলায় উঠাচ্ছি এগুলো বেচতেছিল আপনার 1900 টাকা করে। অথচ সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার বিক্রি করা হচ্ছে বলে দাবি ডিলারদের। আমাদের কাছ থেকে এই হোলসেল ডিলারশিপ আছে, তারা 1750 টাকা করে নেই। আমরা ডিলার পর্যায়ে 1750 টাকা বিক্রি করতেছি। সরকার যে রেট দিচ্ছে আমরা ওই রেটেই বেচতেছি, আমরা এখনো বেশি দামে বিক্রি করতেছি। এ অবস্থায় ভোক্তার কাঁধে চাপানো বাড়তি ব্যয়ের বোঝা কমাতে সরকারের নজরদারি বাড়ানোর দাবি ভুক্তভোগী ভোক্তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। রাজধানীতে চড়া সবজির বাজার, সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী খোলা সয়াবিন, পাম তেলের দাম। দেশি সোনালির বাড়লেও নিম্নমুখী ব্রয়লার। বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি বলেন, শেখ মুজিব চেয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, আর জামাত চেয়েছিল পাকিস্তান টিকিয়ে রাখতে। আর ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ ও জামাত হেঁটেছে একই পথে। আপনি আলোচনা আনতে পারবেন না যে প্রস্তাবে প্রতিকার কেবল আইন প্রণয়নের মাধ্যমে হতে পারে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন ইস্যুতে সংসদে তর্ক বিতর্ক ও ওয়াকআউটের ঘটনা ঘটে। বিএনপি বলছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল। অন্যদিকে সরকারি দল জনগণের সঙ্গে প্রতারণা করছে দাবি করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার মাঠে নামছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের এক আলোচনা সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদের পক্ষে বিএনপি। সনদে উল্লেখিত শর্ত অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে। প্রাধান্য দিতে হবে জুলাই সনদে থাকা রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতকেও। আমরা হায়ার পক্ষে জুলাই সনদ 100% অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করতে চাই, কিন্তু তারা সেই জুলাই সনদ বাস্তবায়ন চায় না। ভাইবটা তুলেছে বিএনপি জুলাই সনদের বিপক্ষে, ঠিক কিনা বলেন? জুলাই সনদের বিপক্ষে বিএনপি, জুলাই সনদের বিপক্ষে বিএনপি না। জুলাই সনদের পক্ষে আমরা ভিন্ন মত ওখানে পোষণ করেছি এবং ভিন্ন মত আমরা লিখে আসছি ওখানে, কিন্তু জুলাই সনদের মধ্যে যেটা আমাদের সামনে তুলে ধরা হয়েছে তার মধ্যে ভিন্ন মতের কোনো কথা বলা নাই। একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, রাজনৈতিকভাবেই জামায়াতকে মোকাবিলা করবে বিএনপি। আজকে দুইটি শক্তির বিরুদ্ধে লড়াই করে কিন্তু বিএনপি টিকে আছে, এবং টিকে আছে জনগণকে সাথে নিয়ে, জোর জবরদস্তি করে না। যেহেতু জনগণের কথা বলে বিএনপি, জনগণের অধিকার আদায়ের জন্যই বিএনপি সবসময় সচেষ্ট, সেই কারণে জনগণও কিন্তু বিএনপির পক্ষে আছে। ভঙ্গুর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছে সরকার। এই যাত্রায় কোনো অপশক্তিকে বাধা হয়ে সামনে দাঁড়াতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। যুদ্ধের পরে আমরা অনেক আন্দোলন করেছি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে 3 জন নিহত হয়েছেন, আহত 10 জন। পুলিশ জানায়, বগুড়া থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি বাস বানিয়াগাতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের একটি সেতুর ওপর সজোরে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই 2 জন নিহত হন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় 11 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে আরও 1 জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। বেলি রোড অগ্নিকাণ্ডে বিল আদায়ের জন্য কাচিভাই রেস্টুরেন্টের দরজা লাগিয়ে দেওয়া হয়েছিল বাইরে থেকে। 2 বছর তদন্ত শেষে অভিযোগপত্রে সিআইডি বলছে, রেস্টুরেন্টের অধিকাংশ গ্রাহকই ধোঁয়ায় দম বন্ধ হয়ে দগ্ধ হয়ে মারা যান।
এছাড়া ওই ভবনে নিয়ম না মেনে একাধিক রেস্টুরেন্ট, সিঁড়িতে গ্যাস সিলিন্ডার রাখা, জরুরি নির্গমন না থাকা সহ হতাহতের কারণ উঠে এসেছে। বিস্তারিত জানাচ্ছেন আতাউর কাউসার। দিনটি ছিল 29 ফেব্রুয়ারি। লিপ ইয়ার উপলক্ষে ছাড় দেয়ায় ভিড় ছিল বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে। ওই ভবনে আগুন লাগলে পুড়ে মারা যায় 46 জন। সিআইডির অভিযোগপত্র বলছে রাত 10টার কাছাকাছি সময়ে আগুন লাগলে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ব্যবস্থাপক জিশানের নির্দেশে দরজা বন্ধ করে দেয়া হয় বাইরে থেকে, যাতে গ্রাহকরা তা বিল পরিশোধ না করে বের হয়ে যেতে না পারেন, সেই জন্য তারা রেস্টুরেন্টের গেট আটকিয়ে দেন। এই রেস্টুরেন্টের গেট আটকিয়ে দেওয়ার কারণেই বেশিরভাগই তারা ধোঁয়ায় মুমূর্ষ অবস্থায় সেখানে পড়েছিলেন। পরবর্তীতে আগুনের ভয়াবহতায় তারা মৃত্যুবরণ করেন। উঠে এসেছে আরো নানা অসঙ্গতি। আগুন ছড়িয়ে পড়লে বিভিন্ন তলা থেকে কিছু মানুষ ছুটে যান ছাদের দিকে, কিন্তু ভবনের 8 তলা ও ছাদ মিলে অবৈধ ডুপ্লেক্স রেস্টুরেন্ট থাকায় সেখানেও আশ্রয় নিতে পারেননি তারা। বিভিন্ন জায়গায় তারা উপরে এবং নিচে নামার জায়গায় অনেক সিলিন্ডার, ব্যবহৃত এবং অব্যবহৃত সিলিন্ডার রেখে দিয়েছেন, যার কারণে বহির্গমনের কোনো ব্যবস্থা ছিল না। তদন্ত শেষে অভিযোগপত্রে ভবন মালিক, ব্যবস্থাপক, 9 রেস্টুরেন্টের মালিক, ম্যানেজার সহ 22 জনকে আসামি করা হয়। গ্রেপ্তার হয়ে জামিনে আছেন 9 জন, বাকিরা পলাতক। অভিযোগপত্রে ভবনটির নিচতলায় চায়ের চুমুক কফি শপের বৈদ্যুতিক কেটলি থেকে আগুনের সূত্রপাতের কথা উল্লেখ করা হয়েছে। বেইলি রোডের গ্রিন কোজি কটেজে আগুনে হতাহতের ঘটনায় অভিযোগপত্র জমা দেওয়ার মাধ্যমে কার্যত শুরু হলো বিচারিক কার্যক্রম। তবে অভিযোগ আছে শুধু গ্রিন কোজি কটেজই নয়, পুরো রাজধানী জুড়ে এবং দেশের অনেক জায়গাতেই এ ধরনের ভবনে নিয়ম না মেনেই চলছে নানা বাণিজ্যিক কার্যক্রম। তাই সবচেয়ে বড় যে প্রশ্নটি উঠেছে তা হলো এ ধরনের অনিরাপদ বাণিজ্যিক কার্যক্রম আর কতদিন চলতে দেয়া হবে, নাকি এখনই কার্যকর ব্যবস্থা নেবেন যথাযথ কর্তৃপক্ষ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে অনূর্ধ্ব-20 সাফে শিরোপার মঞ্চে রাতে মাঠে নামবে বাংলাদেশ দল। ভারত বলেই বাড়তি সতর্কতা। মালদ্বীপে অনুশীলন দেখতে প্রবাসীর ভিড়, টিকিটের ব্যাপক চাহিদা। রাশিয়া থেকে 2 মাসে অন্তত 6 লাখ মেট্রিক টন ডিজেল আমদানি করতে চায় সরকার, যা দিয়ে কমপক্ষে 1.5 মাসের চাহিদা মেটানো সম্ভব। তবে নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পুরো বিষয়টি নির্ভর করছে মার্কিন সম্মতির ওপর। আর এ নিয়ে যুক্তরাষ্ট্রের রফতানি দফতরকে দেয়া চিঠির জবাবের অপেক্ষায় জ্বালানি বিভাগ। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট সংকট আর মার্কিন নিষেধাজ্ঞার সাময়িক শিথিলতায় ফের আলোচনায় রাশিয়ার জ্বালানি তেল। গত মাসে অপরিশোধিত তেল ও ডিজেল 2 ধরনেরই জ্বালানি আমদানি করতে মস্কোর প্রস্তাব পায় ঢাকা। তবে মধ্যপ্রাচ্যের তুলনায় ভারী হওয়ায় রাশিয়ার অপরিশোধিত তেল শোধনের উপযোগী নয় দেশের একমাত্র পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। সেজন্য রাশিয়া থেকে পরিশোধিত তেল কিনতে আগ্রহী জ্বালানি বিভাগ। আলোচনা চলছে 2 মাসে 6 লাখ মেট্রিক টন ডিজেল আমদানির, যা অন্তত 1.5 মাসের চাহিদার সমান। সরকার যদি রাশিয়ার সাথে লিঙ্ক করে এই 6 লক্ষ টন যদি আমরা আনতে পারি, এটা খুবই ভালো। এটা কিন্তু তাদেরকে কুইক করতে হবে এটা, কারণ এটা আমেরিকা কিছুদিন পরে আবার বন্ধ করে দিবে। এই একটা সময় আছে যখন আমরা এইটাকে করতে পারি। তবে রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সম্মতির উপর। নিষেধাজ্ঞায় শিথিলতা চেয়ে এর মধ্যে মার্কিন রফতানি দফতরে চিঠি দেওয়া হয়েছে। এখন অপেক্ষা ওয়াশিংটনের ইতিবাচক সাড়ার। ইউএস এর সাথে আমাদের কথা হয়েছে, আমরা চিঠি লিখেছি। চিঠির উত্তর পেলে, আপনারা জানেন যে স্যাংশন ওয়েবার না পেলে তো আমি ওই উৎস থেকে আসলে আনতে পারবো না। যদি আমরা ওয়েব হয় তখন দেখা যাবে কত দিনের জন্য হলো, কত মেট্রিক টনের জন্য হলো, সেটা ফাইনালি জানা যাবে এরপর। গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন জ্বালানি মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ওঠে রুশ তেলের বিষয়টি। বিশ্লেষকরা মনে করেন জ্বালানি কূটনীতিতে দক্ষতা দেখাতে পারলে মিলতে পারে ট্রাম্প প্রশাসনের সবুজ সংকেত। অন্য দেশকে যদি ছেড়ে দেয় তাহলে বাংলাদেশকে ছেড়ে না দেওয়ার কোনো কারণ নেই। এনার্জি ডিপ্লোম্যাসির অন্যতম হলো যে আমার নেগোসিয়েশন স্কিলটা আছে কিনা। আমাকে তাকে বোঝানো এটাই হলো যে আমার এখানে যদি এনার্জির ঝামেলা হয় তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। আমি যেটাকে তোমার দেশে পাঠাই সেটার দাম যদি বেড়ে যায় এবং সেখানে যদি ঝামেলা হয় তাহলে তো তোমারই ক্ষতি। এর আগে 2022 সালে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে প্রস্তাব এসেছিল রুশ তেল কেনার। তবে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনায় পরে আর তেমন এগোয়নি আলোচনা।
চলমান বৈশ্বিক সংকটে মুখ্য হয়ে দাঁড়িয়েছে জ্বালানি কূটনীতি। এ অবস্থায় সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ যোগাযোগে যতটা সফল হওয়া যাবে ততই সহজ হবে জ্বালানি পরিস্থিতি সামাল দেয়া, এমনটি মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। তীব্র হচ্ছে জ্বালানি সংকট, ঝুঁকিতে বিদ্যুৎ খাত। লোডশেডিং মোকাবেলায় এখন বড় ভরসা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। কিন্তু দেশের বৃহৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ প্রায় 7 মাস। তবে দীর্ঘ জটিলতার পর শুরু হয়েছে কয়লা সরবরাহ। শিগগিরই কেন্দ্রটি চালুর আশা কর্তৃপক্ষের। শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ প্রকল্পগুলোর একটি পটুয়াখালীর RNPL তাপবিদ্যুৎ কেন্দ্র। 2টি ইউনিটে 1320 মেগাওয়াট সক্ষমতার এই কয়লাভিত্তিক কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে গেলেও গত 7 মাস ধরে বন্ধ রয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেল ও LNGর দাম বেড়েছে, সরবরাহ হয়ে উঠেছে অনিশ্চিত। বর্তমানে দেশের প্রায় 40% বিদ্যুৎ আসে গ্যাস থেকে, আর তেল ভিত্তিক উৎপাদন থেকে প্রায় 17%। অথচ এই দুই খাতই এখন ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে স্থিতিশীল বিকল্প হিসেবে সামনে আসছে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন। দেশে কয়লাভিত্তিক কেন্দ্রগুলোর মোট সক্ষমতা 6 থেকে 7 হাজার মেগাওয়াট হলেও বাস্তবে উৎপাদন হচ্ছে প্রায় 4500 থেকে 5000 মেগাওয়াট। অস্থায়ী চুক্তির মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে আনা হচ্ছে 12 লাখ মেট্রিক টন কয়লা। এই কয়লা দিয়ে কেন্দ্রটির 2টি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালালে 3.5 মাসেরও বেশি সময় উৎপাদন সচল রাখা সম্ভব। একটা ভেসেল অলরেডি আমরা হাতে পেয়েছি, আরও কিছু ভেসেল আসতেছে। পর্যাপ্ত মজুদ সাপেক্ষে আশা করছি এপ্রিলের মধ্যে আমরা এটা চালু করতে পারবো। বিশেষজ্ঞদের মতে বর্তমান জ্বালানি সংকটে কয়লা ভিত্তিক বিদ্যুৎই তুলনামূলক স্থিতিশীল বিকল্প। তাই দ্রুত RNPLকে পূর্ণ উৎপাদনে আনা এখন জরুরি। প্রতিদিন 12 থেকে 13 হাজার মেট্রিক টন কয়লা ব্যবহার করে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম RNPL, আর তা দিয়েই দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় 10 ভাগ পূরণ করতে পারবে এই কেন্দ্রটি। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সরবরাহ স্বাভাবিক থাকলেও গেল এক সপ্তাহে খোলা সয়াবিনের দাম কেজিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। চড়া দামে বিক্রি হচ্ছে সবজিও। বেশিরভাগের দাম বেড়েছে কেজি প্রতি অন্তত 10 থেকে 15 টাকা। এদিকে দেশি ও সোনালী মুরগির দাম বাড়লেও কেজি প্রতি 20 টাকা কমেছে ব্রয়লারের দাম। গেল সপ্তাহেও রাজধানীতে খোলা সয়াবিন বিক্রি হয়েছে 195 থেকে 200 টাকা কেজিতে, আর কেজি প্রতি পাম অয়েলের দাম ছিল 180 টাকা। তবে সপ্তাহ ঘুরতেই এই দুই ভোজ্য তেলের দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সয়াবিন 210 আর পাম বিক্রি হচ্ছে 185 টাকায়। এজন্য খুচরা বিক্রেতারা দায় দিচ্ছেন পাইকার ও ডিলারদের। অসহায় ভোক্তারা বাধ্য হয়ে বাড়তি দামেই কিনছেন নিত্য প্রয়োজনীয় এই পণ্য। তেল ছাড়া তো অনেক কিছুই হয় না, যে সাধারণ একটা ডিম ভেজে খেতে হলেও তেলের প্রয়োজন হয়। দিন যায় আর তেলের দাম দাদা করে বাড়তেছে। সাধারণ ক্রেতা যারা নিম্ন আয়ের মানুষ তাদের তো 12টা বাজে গেছে। এক ধরনের অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এরা তেল মজুত করে মার্কেটে তেল দিচ্ছে না। এদিকে চড়া সবজির বাজারও সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে অন্তত 10 থেকে 15 টাকা বেশিতে। বিক্রেতাদের দাবি, জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের দামে প্রভাব পড়ছে। পটল আপনার 40 থেকে 50 টাকা, এই সপ্তাহে গিয়া 70 থেকে 80 টাকা কেজি। ট্রাকের বিল, খরচ বিল, যাতায়াত খরচ বৃদ্ধি পাইছে, এসব কিছু মিললেও একটু বাড়তি। এদিকে গেল সপ্তাহে অস্থিরতা থাকলেও চলতি সপ্তাহে কেজিতে 20 টাকা কমে ব্রয়লারের দাম নেমেছে 180 থেকে 190 টাকায়। তবে এখনো বাড়তি দেশি ও সোনালী মুরগির দাম। ব্রয়লারটা নিয়ন্ত্রণ আছে, আর পাকিস্তানি এটা একটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এইটা এখন কিছু বলা নেই, কারণ আমাদের মতো সাধারণ মানুষের উপর এটা প্রেসার পড়তেছে এখন। ভোজ্য তেল থেকে সবজির বাজার যখন উত্তপ্ত, ঠিক সে সময় কিছুটা স্থিতিশীল মাছের বাজার। ওঠানামা নেই চালের দরেও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বন্ধ হয়ে গেছে 36 কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলের ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। তাই অতিরিক্ত খরচে ম্যানুয়াল পদ্ধতিতেই ট্রেন ধোয়া মোছার কাজ চলছে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে। ওয়াশিং প্ল্যান্ট কাজে লাগাতে নতুন প্রকল্প চান রেলের মহাপরিচালক। তবে একে রেলের চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ যোগাযোগ বিশেষজ্ঞদের। নাজমুস সালেহের প্রতিবেদন।
1.5 ঘন্টার বদলে মাত্র 10 মিনিটে সম্পূর্ণ একটি ট্রেন পরিষ্কারের লক্ষ্যে ঢাকার কমলাপুর ও রাজশাহী রেল স্টেশনে চালু হয় দুটি আধুনিক ওয়াশিং প্ল্যান্ট। 10 মিনিটে এটা স্কিপ করে গিয়ে আমরা আবার ট্রেনটা সার্ভিসই দিতে পারবো। 2021 সালে কার্যক্রম শুরুর 2 বছরের মধ্যে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া ওয়াশিং প্ল্যান্ট এখন ভোগান্তির কারণ বলছেন রেলকর্মীরা। 2-3 করে কাজ করতে হয়, একবারে পুরোপুরি কমপ্লিট হয় না। ট্রেন ধোয়া মোছার কাজ চলছে পাশের ওয়াশপিটে সনাতন পদ্ধতিতে। পরিচ্ছন্ন কর্মীরা বলছেন ট্রেনের ভেতরে বাইরে পরিষ্কার করতে পারে না এই ওয়াশিং প্ল্যান্ট, উল্টো এতে তাদের কাজ বেড়েছে 3 গুণ। ওটা আপনার মনে হয় খালি বাইর সাইডে ওয়াশ করে, ভিতরে তার কাজ করে না। কমলাপুর রেলওয়ে স্টেশনের চিফ ইয়ার্ড মাস্টার বলছেন ভুল জায়গা নির্বাচন, স্থান স্বল্পতা আর কারিগরি ব্যর্থতায় কাজে লাগেনি ওয়াশিং প্ল্যান্ট। ওয়াশিং প্ল্যান্টটা ভুল জায়গায় স্থাপন করা হয়েছে। এমন জায়গায় বসছে আমাদেরকে একবার ওয়াশপিটে স্থাপন করা লাগে, ওখানে পেছন দিয়ে আবার একটা ইঞ্জিন নিয়ে টাইনা নিয়ে উপর গ্যান্ডার সাইডে ওইটা আবার পুশব্যাক করে জায়গায় টাইনা নিয়ে আবার ওয়াশপিটে স্থাপন করা লাগে। ত্রুটি স্বীকার করে রেল মহাপরিচালক বলছেন পূর্ণাঙ্গ সেবা পেতে দরকার নতুন প্রকল্প, তবে একে চরম গাফিলতি আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার পরামর্শ বিশ্লেষকের। লেআউটটা যদি আমরা চেঞ্জ করে একই লাইনে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এটা ব্যবহার করা ইজি হবে। প্রকল্প সংশ্লিষ্ট যারা আছেন তাদের এই দায় নিতে হবে। তারা তো বিদেশে ভ্রমণ করেছেন, তারা তো দেখেছেন এটা কোন ক্ষেত্রে কিভাবে বসাতে হয়, কিভাবে কাজ করে, দেখে এসে তো এটা করেছেন। রেলের অব্যবস্থাপনা দুর্নীতি বন্ধে সরকারকে এখন থেকেই নজর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এ যেন মগের মুল্লুক। 36 কোটি টাকা ব্যয়ে কোনো সমীক্ষা ছাড়াই বসানো হলো দুটি ডিজিটাল ওয়াশিং প্ল্যান্ট। পরে জানা গেল তা বসেছে ভুল জায়গায়, ফলে সেবা দিতে না পারায় তা বন্ধ করে দেওয়া হয়েছে। খোদ রেল কর্মকর্তারাই বলছেন এই প্রকল্পের সুফল পেতে হলে নিতে হবে আরও একটি প্রকল্প। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এমন অপরিকল্পিত ব্যয়ের কারণেই ডুবতে বসেছে রেল। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানের অবকাঠামো লক্ষ্য করে এখনো হামলা শুরুই করেনি মার্কিন বাহিনী, এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। তেহরানের পাল্টা হুঁশিয়ারি, হামলা হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু করা হবে। এরই মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইসরায়েল লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। ব্যালিস্টিক মিসাইল আঘাত হেনেছে তেল আবিব ও জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের দাবি, পেতা তিকবা শহরে মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই হাজার হাজার আতঙ্কিত মানুষ বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন। এদিন ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের আরও একটি F-35 যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে। IRGC জানায় দুবাইয়ে মার্কিন প্রতিষ্ঠান ওরাকল এবং বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারেও আক্রমণ চালানো হয়েছে। কুয়েতে বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগারে চালানো হয়েছে শক্তিশালী ড্রোন হামলা। ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে জ্বালানি স্থাপন ও টেলিকম কোম্পানি লক্ষ্য করে নজিরবিহীন আক্রমণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এদিকে ইরানের অভ্যন্তরে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আলবরজ প্রদেশের কারাজ শহরের নির্মাণাধীন B1 ব্রিজে চালানো ড্রোন হামলায় নিহত সংখ্যা বেড়েছে, আহত হয়েছেন অনেকে। ইরানের অবকাঠামো লক্ষ্য করে এখনো হামলা শুরুই হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবিলম্বে চুক্তি না করলে দেশটির বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণের হুমকি দিয়েছেন তিনি। এদিকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি শান্ত করতে সব প্রচেষ্টা নিতে প্রস্তুত রাশিয়া বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। খবর। অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার মঞ্চে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ও ভারত ম্যাচ। টাই ব্রেকারে নয়, নির্ধারিত 90 মিনিটেই ভারতের যুবাদের হারিয়ে ট্রফি জিততে চান লাল সবুজ কোচ মার্ক কক্স। অতীতের তিক্ত স্মৃতির কথা মাথায় রেখে প্রতিপক্ষকে নিয়ে বাড়তি সতর্ক অধিনায়ক মিঠু চৌধুরী। এ ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা প্রবাসী বাংলাদেশি দর্শকদের। মালের ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। মালদ্বীপ প্রতিনিধি খন্দকার ওমর ফারুকের ছবিতে বিস্তারিত। একটা ট্রফি, ভারত বাংলাদেশ দুই অধিনায়কেরই চাওয়া কাঙ্ক্ষিত এই ট্রফি। সাফ অনূর্ধ্ব 20 ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ ও ভারত। শিরোপার মঞ্চে তাই যোগ্য হয়েই নামছে এ দুই দল। আসরের ভেন্যু মালদ্বীপে প্রায় 1 লাখ বাংলাদেশির বসবাস। ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ দলকে উৎসাহ যোগানোর পাশাপাশি তাদের অনুশীলন দেখতে ছুটে যান প্রবাসী বাঙালিরা। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন রোডান সুলিভান ও ডেকলান সুলিভান।
সমর্থকদের হৃদয়ের এই ব্যাকুলতা জানে পুরো বাংলাদেশ দল, তাই তো তাদের জয় উপহার দিয়েই মাঠ ছাড়তে চায় মার্ক কক্সের দল। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি সতর্ক লাল সবুজ, কারণ বয়স ভিত্তিক পর্যায়ে একাধিকবার ভারতের কাছে ফাইনালের মঞ্চে স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয়েছিল লাল সবুজকে। এবার তাই মালদ্বীপের ফাইনালে দাঁত ভাঙা জবাব দিতে চান বাংলাদেশ অধিনায়ক, জিততে চান শিরোপা। প্রতিপক্ষ যখন ভারত হয় তখন আমাদের ভিতরে একটু অন্য কিছু কাজ করে। আমরা মনে করি তারা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী সবসময়। আমি মনে করি, আমার টিমমেটরা মনে করে, তার এগেনস্টে খেলা মানে আমরা আমাদের সবটুকু দিয়ে লড়ার ট্রাই করি। লাল কার্ডের কারণে নেপালের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে থাকতে পারেননি কোচ মার্ক কক্স। এবার ফাইনালে সেরাটা দিয়ে ইতিবাচক পারফর্ম করবে ফুটবলাররা, এমনটাই আশা তার। বড় কোনো ইনজুরি না থাকায় স্বস্তি কোচের। ভারত খুব শক্তিশালী দল, তারাও আমাদের মতো একটা শক্তিশালী দলের বিপক্ষে খেলবে। আমার ফুটবলাররা জানে তাদের কাজটা কি, মাঠে সেটাই তারা করবে। আসর জুড়েই টিকিটের লম্বা লাইন ছিল প্রবাসী বাংলাদেশিদের। ফাইনালের আগেও দেখা গেছে টিকিটের জন্য সে একই চিত্র। সমর্থকদের আশা শিরোপা নিয়েই মালদ্বীপ থেকে দেশে ফিরবে বাংলাদেশ। আমরা এখানে টিকিট নেওয়ার জন্য আসছি, অনেক লোকের সমাগম। এই ম্যাচ আমরা অবশ্যই সুন্দরভাবে জিতব। 2024 সালে একবার অনূর্ধ্ব-20 পর্যায়ে সাফের শিরোপা জয় করেছিল বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হামে আক্রান্ত হলেই দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া। 6 মাসের কম বয়সীরাও সংক্রমিত। 24 ঘন্টায় আরও 6 শিশুর মৃত্যু। হাসপাতালে রোগীর চাপে বাড়ছে উদ্বেগ। পাম্পে অপেক্ষা যেন নিত্যদিনের চিত্র। ছুটির দিনেও ভোগান্তি। বিভিন্ন জায়গায় এই অভিযানে জব্দ অবৈধ মজুদ। রাশিয়া থেকে তেল আনতে যুক্তরাষ্ট্রের সম্মতির অপেক্ষায় ঢাকা। এবং মরার উপর খাড়ার ঘা। নজিরবিহীন দাম বৃদ্ধির পরও বাড়তি দরে কিনতে হচ্ছে এলপিজি। 1728 টাকার গ্যাস মিলছে না 2000-এর নিচে। বিক্রেতা ডিলারদের পাল্টাপাল্টি দোষারোপ। এ ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।